প্রিয় দর্শক, স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, আপনাকে স্বাগত। আপনারা লক্ষ্য করেছেন এই উপদেষ্টা নিয়োগ নিয়ে একটু তুলপাড় চলছে, বিক্ষোভ মিছিল হয়েছে, আলটিমেটাম দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দুটো দিক আছে। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে, একটা হলো বাইরে থেকে আমরা যা দেখছি, আর আরেকটা হচ্ছে এটার ভেতরেও সম্ভবত একটা স্টোরি আছে। আমি দুটোই একটু কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়াতে যারা রিয়াকশন দেখাচ্ছেন তাদের এক ধরনের কারণে তারা করছেন, আর বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করছে সেটার পেছনে দুটো কারণ আছে বলে আমি মনে করি। আচ্ছা, প্রথম প্রকাশ্য কারণটার কথা বলি, সেটা হচ্ছে দুজন উপদেষ্টাকে নিয়ে। একজন তো ইনফ্যাক্ট ছাত্র আন্দোলনের সাথে জড়িত জনাব মাহফুজ আলম, তাকে নিয়ে ডিবেট হয়নি। তাকে নিয়ে হয়তো জল্পনা কল্পনা আছে, যেহেতু তার ক্যাবিনেট দেওয়া হয়নি, তিনি কোন ক্যাবিনেটে যাবেন বা উনি বিশেষ সহকারীর জায়গা থেকে সরে গেলেন কিনা। বাকি দুজনের জন্য কম সমালোচনা হয়েছে যাকে নিয়ে, যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন জনাব বশিরউদ্দিন আকিজ। তার ক্ষেত্রে সমালোচনা হলো, তার নামে একটা মামলা আছে বলা হচ্ছে। এই ধরনের মামলা এখন অনেক মামলা হচ্ছে, সেটা একটা। আর তার চাইতেও জরুরি ব্যাপার, তার পরিবারের সাথে আওয়ামী লীগের সংযুক্ততা থাকা, এবং আমার কাছে একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে হয় তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। উনি একজন বড় ব্যবসায়ী, বিভিন্ন সেক্টরে তার ব্যবসা আছে, এমনকি তাদের সম্ভবত পাটেরও ব্যবসা আছে। সো বাণিজ্য মন্ত্রণালয়েরও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যখন দেওয়া হয়, এটা একেবারে ন্যূনতম একটা বেসিক, পৃথিবীর শ্রেষ্ঠতম দক্ষ এবং সৎ মানুষটাকেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এমন কোনো মিনিস্ট্রি না দেওয়াই উচিত। এটা ডিবেটের। কিন্তু মূল সমালোচনা যাকে নিয়ে হচ্ছে মিস্টার মুস্তাফা সরোয়ার ফারুকী, তার অতীত কিছু অবস্থান, বিশেষ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে এবং তাদের মন্ত্রীদের সাথে বিভিন্ন রকম যোগাযোগ, এমনকি মানুষ একটা পর্যায়ে তার স্ত্রীকেও, যিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এই জিনিসগুলো সামনে এনে সমালোচনা করছে। আমি এটার কিছুটা গ্রাউন্ডও আছে বলে মনে করি। একটা কথা মনে রাখতে হবে, এই সরকারটা কিন্তু একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার না। সাধারণ ক্ষেত্রে যেটা হয়, একটা নির্বাচন হয়েছে, আমরা কিছুদিন পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পেইন করি, সমালোচনা করি, তারপর সরকারে আবার আমরা একত্র হয়ে যাই। এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, এবং মারাত্মক রক্তাক্ত গণ অভ্যুত্থান। মানে 20 দিন সময়ে 1,500 মানুষ হত্যা হওয়া, 20,000-এর বেশি মানুষের আহত হওয়া, অঙ্গহানি, অন্ধ হওয়া, এইরকম একটা সরকার যেখানে আছে, তৈরি হয়েছে, তার আসলে খুব সতর্ক থাকা দরকার ছিল প্রিভিয়াস সরকারের সাথে তার কারো ন্যূনতম যোগাযোগ আছে কিনা। সেই মানুষটা যথেষ্ট দক্ষ, যোগ্য যদি হয়ও, এই ব্যাপারগুলো বিবেচনায় নেওয়া দরকার ছিল, টু অ্যাভয়েড দ্য ক্রিটিসিজম, টু অ্যাভয়েড দ্য ডিবেট। দরকার তো ছিল না, কিন্তু তারা এটা করেছেন। এটা একটা দিক। সো ছাত্ররা যেটা বলছেন তাদের গ্রাউন্ডে, কিন্তু তাদের আরেকটা কারণ আছে বলে আমি মনে করি। বলেছিলাম তাদের দুটো কারণ। আরেকটা কারণ হচ্ছে, তারা অলমোস্ট এটা ঘোষণা করছেন বা বলেছেনও, সেটা হচ্ছে এটা একটা বহিঃপ্রকাশ ঘটল। তারা কিছুদিন থেকেই সম্ভবত দেখছেন সরকারের ওপরে তাদের প্রভাব কমে যাচ্ছে। তারা চেয়েছেন যে সরকারের উপর তাদের প্রভাব থাকুক, এবং তারা যদি এই দাবি করেন, এটা অযৌক্তিকও না। তারা এই আন্দোলনের সময় সামনের সারিতে ছিলেন, এই সরকারটা গঠিত হওয়ার পেছনে তাদের বিরাট রোল আছে, কন্ট্রিবিউশন আছে। কিন্তু রিসেন্টলি কিছু কিছু ইস্যুতে, যেমন ধরুন রাষ্ট্রপতি অপসারণ, এই ক্ষেত্রে সরকারও কিন্তু সংবিধান নতুন করে লেখা রাষ্ট্রপতি অপসারণের জন্য তারা একদম আলটিমেটাম দিয়েছিলেন, এবং সরকারও একরকম তাদের সাথে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একটা বিশেষ বড় রাজনৈতিক দল বিএনপির বিরোধিতার কারণে এটা হয়ে ওঠেনি, এবং এখন তাদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আমি ধারণা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেষ্টা করছে এই পরিস্থিতি তৈরি করার, যে সরকার তাদের কথাও শুনতে হবে, প্রেশার গ্রুপ বা সরকারের উপর তাদের স্টেকটা যাতে আগের মতো তারা ফিরে পান, সেই কারণে তারা রাস্তায় নেমেছেন বলে আমি মনে করি। সো এর ভেতরেও স্টোরি আছে। ফেসিবাদের দোসরদের উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বক্তব্য রেখেছেন যে ফেসিবাদের সঙ্গে যাদের দূরতম সম্পর্ক রয়েছে, এদেরকে আমরা এই উপদেষ্টা দেখতে চাই না। আর 16 বছরে কার কি অবদান সেটা আমরা জানতে চাই। সমস্যাটা হয়েছে কোন জায়গায়? একটা হলো এইখানে কিন্তু একটা আবেগের ব্যাপার রয়েছে, যেটা আপনি বলছিলেন। এখানে আবেগকে আহত করে কেউ উপদেষ্টা হয়ে যাবে, এটা আসলে তরুণদের পক্ষে মানা কিন্তু কঠিন। খুব তরুণ না, সবার পক্ষেই। খেয়াল করি আমরা, সময় বলে একটা কথা আছে, 3 মাস মাত্র পার হলো। এই সময়ে তরুণ, প্রৌঢ়, বৃদ্ধ, যারা অন্তত এই পুরো এন্টায়ার জার্নিতে ছিল, দেখেছে, আর যারা জীবন হাতে করে সামনে দাঁড়িয়েছে বুলেটের সামনে, তার আবেগ বেশি হবে। এবং কেউ যদি বলে এত আবেগপ্রবণ হওয়ার কিছু নেই, দ্যাটস রং। আমি উল্টো বলি,
আবেগ ছিল বলেই শেখ হাসিনার পতন ঘটানো গেছে, না হলে শেখ হাসিনার এই প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে আপনি বুক পাতেন বুলেটের সামনে? অসম্ভব। So, আপনার আবেগ ছিল বলে আপনি তাকে সরাতে পেরেছেন। সো সেই আবেগকে এখন আবার ইগনোর কেন করব? ধাপে ধাপে মানুষের আবেগ থিতিয়ে আসে, মানুষের যুক্তিবোধ আস্তে আস্তে বাড়ে, কিন্তু সেটার আগে এই পদক্ষেপগুলো নেবেন কেন? সেই কারণেই আসলে বলা হয় যে একটা সরকারের যে কোনো স্টেপ নেওয়ার আগে পলিটিক্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট বিবেচনা করা দরকার। এই বিতর্কটা টেনে আনার দরকারই ছিল না। কেউ কেউ বলছেন যে উনি তো জুলাইয়ে এসে অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছেন। এরকম সমর্থন বহু মানুষ পরের দিকে এসে যখন বোঝা গেছে যে এই সরকার সম্ভবত আর থাকবে না, তাদের অবস্থা অনেক সমস্যায় পড়ে গেছে, সেই ক্ষেত্রে সমর্থন জানিয়েছে। তাও কি সরকারের পতনের জন্য না, মুভমেন্টকে সমর্থন জানানো, দুটো একই জিনিস না। সুতরাং আমি হাসনাত যেটা বলছেন আমি শতভাগ তার সাথে একমত। তারা ওই সময়গুলো কিভাবে গেছেন আমরা খুব ভালো মতো জানি। আর আবেগ সরিয়ে রাখি আমরা সোসাইটির কাছে কি মেসেজ দিচ্ছি? একটা মানুষ যদি প্রিভিয়াস কোনো সরকারের বেনিফিশিয়ারি হয়ে থাকেন, আমি খুব জানি না কতটুকু কি হয়েছেন, যেহেতু তারা বলছেন তাদের কাছে হয়তো তথ্য আছে, যদি সেই সময়ের বেনিফিশিয়ারি হয়ে থাকেন, এমনকি আপনি যদি ওই সরকারের বেনিফিশিয়ারি হওয়ার জন্য পক্ষে না লিখে চুপও থেকে থাকেন, ফাইন, আমরা তো তাকে এই দেশে থাকা, তার জীবনযাপন নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তাকে উপদেষ্টা হওয়ার মতো প্রিভিলেজড পোস্টে আনছেন, এটা আসলে একটা ভুল বার্তা সমাজে দেয়। আপনি এটা আবেগ না, আপনি যদি যুক্তি দিয়েও বোঝার চেষ্টা করেন, ভুল বার্তা দেয়। এটা আমরা কেন করব? যেসব সকল সাংবাদিক, আমরা সাংবাদিক বলতে প্রস্তুত নই, কারণ তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেনি, তারা একটা ক্রিমিনাল গ্যাংকে সমর্থন করেছে, একটা মাফিয়া গ্যাংকে সমর্থন করেছে। সো ওটা আমরা সাংবাদিকতা বলতে প্রস্তুত না। ঠিক একইভাবে ওই সরকারকে যারা সমর্থন করেছে, তাদের সাথে অ্যালাইন্ড হয়েছে, তাদের সাথে ছবি শেয়ার করেছে, তাদেরকে ভালো কথা বলেছে, এগুলোকে আসলে সহজভাবে নেওয়ার কোনো যুক্তি তো নেই। এই উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে। প্রশ্ন হলো আসলে নিয়োগটা কিভাবে দেন তারা, বা কারা এর পেছনে থাকেন? এখানে ব্যক্তিগত চয়েস থাকে, না আন্দোলনে তাদের অবদান থাকে, না অন্য কিছু? সত্যি কথা বলতে এই ট্রান্সপারেন্সিটা আমরা কোনোদিন সরকারের কাছ থেকে পাইনি। এটা এখন না, প্রথমে যারা উপদেষ্টা হলেন, পরের ধাপে আরো হলেন, তারপর এখন তৃতীয় ধাপে, কোন ক্রাইটেরিয়াতে হলেন এই ক্রাইটেরিয়া আসলে মেলানো কঠিন। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, বিশেষ করে শুধু এই জুলাইতে না, জুলাইয়ে এবং তারও আগে যারা যারা সেই রেজিমের বিরুদ্ধে তাদের অবস্থান রেখেছিলেন কোনো না কোনো ফর্মে, যেমন ধরুন আমি নাম বলছি, ডক্টর আসিফ নজরুল জুলাইতে এসে মাঠে নেমেছেন, কিন্তু তার আগে তার দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে, নানা ইস্যুতে সরকারকে শক্তভাবে ক্রিটিক করে তিনি লিখেছেন, বলেছেন। তো এই হিস্ট্রিগুলো আছে, এরকম কম বেশি এরকম মানুষ থাকার, কিন্তু সেটা তো আসলে আমরা দেখিনি। নিয়োগ কিভাবে হয় এটা নিয়ে আমি ডক্টর ইউনূসকে একটা জায়গায় কোট করতে চাই। নিয়োগ প্রশ্নে বলেন না, উনি একটা পত্রিকার সাথে একটা ইন্টারভিউতে বলছেন সরকার একটা মহা ইঞ্জিন, মানে সরকার একটা এত বড় ইঞ্জিন, এত রকম ইন্টারেস্ট গ্রুপ চারদিকে আছে, সবাইকে ম্যানেজ করে সম্ভবত কাজ করতে হয়। ফলে অনেক ক্ষেত্রেই এমনকি প্রধান উপদেষ্টার পক্ষে হয়তো কঠিন হয়ে যায় যে কাউকে তার পছন্দ অপছন্দ চাইতে অনেক দিকের অনেক কুল রক্ষা করতে হয়। যেমন আমরা প্রথম যখন উপদেষ্টা নেওয়া হয়, আমরা যে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু আমরা একদম কোটার কথা শুনেছি যে এই কোটা ওই কোটা এদিক থেকে আসছে। সো আমি ধারণা করি এগুলো হচ্ছে, এবং এগুলো মোটেও ভালো লক্ষণ না। আর যদি কোটা নেওয়াও হয় কথার কথা, তাহলে সেই মানুষগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার, যাদেরকে নিয়ে ডিবেট হবে। একটা কথা ইম্পর্টেন্ট, আমি যোগ্যতা অযোগ্যতা সরিয়ে রাখি, একটা অনাবশ্যক ডিবেটে যদি সরকার জড়ায়, তাতে যদি সরকার চাপে পড়ে, তার কিন্তু অন্য কাজ হ্যাম্পার্ড হয়। এবং এই সরকারের অসীম সময় নাই। আমরা অন্তত এই সরকার 5 বছর, সাধারণ একটা সরকার যেমন থাকে যে 5 বছর থাকবে, আমরা তো সেটা মনে করছি না। তারা কতদিন থাকবে এটা কোনো নির্ধারিত নয়, কিন্তু সেটা সম্ভবত 5 বছর না। তা যদি হয়ে থাকে, তাদের কিন্তু দিন বা সময় নষ্ট করা ঠিক না। তাদের প্রচুর কাজ আছে, তাদের সংস্কার নিয়ে কাজ আছে, তাদের শুধু সেটা না, একটা সরকারের প্রাইমারি কাজ হচ্ছে সার্ভিস ডেলিভারি দেয়া, সেগুলো আছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক খামতি আমরা দেখছি। সো এই ডিবেটগুলো তাদের অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার। আরেকটা বিতর্ক তৈরি হয়েছে, জি, সেটা হলো শেখ মুজিবের ছবি নামানো উঠানো ইত্যাদি নিয়ে। আপনি জানেন এটা নিয়ে অনেক দিন ধরে শুরু হয়েছিল যে তার ছবি থাকবে কেন। বিশেষ করে সব জায়গাতে ছবি নেমে গেছে, উপজেলা জেলা পর্যায়ে, কিন্তু শুধু মন্ত্রণালয় ছিল, মন্ত্রীদের পেছনে ছবি ছিল, সেটাও নেমেছে। এখন বঙ্গভবন থেকে একটা ছবি নামানো নিয়ে কথা উঠেছে, এবং সেই ছবি নামানোর বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি বলেছেন ছবি নামানো ঠিক হয়নি। তারপরে সোশ্যাল মিডিয়া একদম ট্রোলিং শুরু হলো, এবং উনি
পরবর্তী সময় ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে তার এই বক্তব্য ঠিক হয়নি। বিএনপি এই ধরনের কথা কেন বলতে যায়, আমি একটা যোগ করি, যেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই বিষয়গুলি নিয়ে ওনারা সামনে চলে আসেন কেন, যে নিষিদ্ধ করা যাবে না ইত্যাদি ইত্যাদি। আমার কাছে এটারও একটা ব্যাক এন্ডের স্টোরি আছে বলে মনে হয়। রাজনীতিতে সামনে যা ঘটে, মুখে যা বলা হয়, সব সময় সেটা কিন্তু ঘটনা না। আমি একটা উদাহরণ দিই, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে। এই রাষ্ট্রপতিকে রাখলে মহা বিপদ হয়ে যাবে আমি বিশ্বাস করি না। রাষ্ট্রপতি ওই করে ফেলবেন, সেই করে ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে দিবেন, জরুরি অবস্থা জারি করে ফেলবেন, নো ওয়ে, আমি মনে করি না। তাকে রাখলে কোনো সমস্যা নেই, তাকে সরালে মহা সমস্যা আছে, তাকে সরালেও মহা সমস্যা নেই। কিন্তু খেয়াল করব আমরা, একটা অংশ ছাত্ররা তাকে সরাতে চাইলো, ঘোষণা দিয়ে দিল, সময় বেঁধে দিল, তাদের সাথে কিছু রাজনৈতিক দল, জামায়াতরাও কিছু রাজনৈতিক দল একমত হলো, আবার এদিকে বিএনপি এটাকে অপোজ করলো, তারা বলছে সাংবিধানিক সংকট তৈরি হবে। আমি মনে করি বিএনপিও এটা বোঝে সাংবিধানিক সংকট তেমন কিছু হবে না। তাহলে কেন করলো তাহলে দুটো গ্রুপ? আমি ধারণা করি এখন এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। রাজনীতি যখন একটা মাঠ তৈরি হয়েছে, সামনে একটা নির্বাচন আছে, সেই মাঠে প্রত্যেক রাজনৈতিক দল তার শক্তি কতটা সেটা সে এক্সপোজ করতে চাইবে। ফলে যেহেতু ছাত্ররা তাদের সাথে আলোচনা ছাড়াই 48 ঘন্টা টাইম বেঁধে দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদেরকে তাদের সাথে আলোচনায় আসতে হয়েছে এবং তাতেও কনভিন্স করা যায় নাই। সো আমি মনে করি এখন রাজনীতির মাঠে ছাত্ররা এখন রাজনৈতিক দল করেন নাই, কিন্তু এই আলাপ চাউর আছে যে তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যিনি সভাপতি জনাব নাসির উদ্দিন, উনি একটা টিভি চ্যানেলের সাথে আমি তাকে বলতে শুনেছি যে তাদের সেই ধরনের পরিকল্পনা আছে এবং সেটা খুব বেশি দেরিও হবে না যদি হয়। তারা দেশকে একটা ভালো রাজনৈতিক দল উপহার দিতে চায়। আমি শুনেছি টোটাল কমিটিটা করে জি পরে তারা দল ঘোষণা তো তাই যদি হয়ে থাকে, উনি যখন রাজনীতি করতে নেমেছেন তাকে তখন বিএনপির সাথে আসলে কম্পিটিশনে আসতে হবে এবং বিএনপি একটা পুরনো রাজনৈতিক দল হিসাবে সে তার জায়গাগুলো বেছে নেওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন, আমি আসছি ছবির প্রসঙ্গে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং নতুন সংবিধান প্রণয়নের ডাক তারা দিয়েছেন। এখন সেকেন্ড রিপাবলিক যখন ঘোষণা করছেন, বাংলাদেশের 24কে ভিত্তি ধরে পরবর্তী বাংলাদেশের আলাপ। এখন 71 যদি আন্ডারমাইন্ড হয়, বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের মতো 71-এর উপরে ডিপেন্ডেন্ট। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, সেটা মুজিবের পক্ষে দিক না দিক, এটা একটা বিরাট ইম্প্যাক্ট ছিল। অবশ্যই উনি এক সেক্টর কমান্ডার ছিলেন, উনি জেড ফোর্সের প্রধান ছিলেন। সো বিএনপির রাজনীতি যে মানুষটাকে সামনে রেখে তার সাথেও মুক্তিযুদ্ধ সিরিয়াসলি অ্যালাইন্ড। সো রাজনীতির তো পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং রাজনীতির যখন পার্থক্য তৈরি হচ্ছে, আপনি আসলে কম্পিটিশন করবেন, এটাই নিয়ম। আমি ধারণা করি এই মুজিবের ছবি নামানো বা আওয়ামী লীগের ইস্যুতেও বিএনপির অবস্থান এরকম নেওয়ার পেছনে এটাই প্রধান কারণ। তারা সামনে বলবেন অনেক কিছু, কিন্তু ভেতরের কারণ হচ্ছে, যেহেতু যেমন স্টুডেন্টদের এক বক্তব্যে যখন 48 ঘন্টায় ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায়, তখন স্টুডেন্টরা এম্পাওয়ার্ড হয়ে উঠছে, সেটা দেখা যাবে। বিএনপি তার সাথে, আমি এটাকে সংঘাত যদি না হয়, পরস্পর যদি পরস্পরের সাথে কম্পিটিশন করে, দ্যাটস ফাইন। সো জনাব রিজভির ক্ষেত্রে আমি ধারণা করি ব্যাপারটা এটাই ছিল। তবে আমি একটা জিনিস যোগ করতে চাই, জনাব রিজভি তার বক্তব্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, যে ইতিহাসে প্রত্যেক মানুষের স্থান কিন্তু থাকে। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর 72-75 সময়ে কিভাবে ব্যর্থ হয়েছেন সেটা যেমন আলোচনার ব্যাপার, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তার দল এবং তার নেতৃত্বের যে ভূমিকা, তিনি স্বাধীনতা চেয়েছেন বলে আমি মনে করি না, কিন্তু তারপরও এই পুরো মুভমেন্টের নেতৃত্ব আসলে তার ছিল। সো ওই জায়গাগুলো তাকে দিতে হবে। এখন আবার ছবি রাখা নিয়ে যদি বলি, খুব অদ্ভুত, এটার পিছনে একটা কঠোর যুক্তি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ন্যাক্কারজনক একটা ব্যাপার, যেটা একটা করলেও আইন করতে পারতেন আপনি, এটা এখন সংবিধানের অংশে পরিণত করেছেন। সংবিধানের 4 ক অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ছবি এরকম ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। ফলে কেউ কেউ এই আলাপ করছেন যে এটা কি দরকার ছিল কিনা। সো সব কিছু মিলেই নানান আলোচনা আছে, কিন্তু বটম লাইন হচ্ছে এটা আসলে আমরা আস্তে আস্তে এক ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট দেখব নির্বাচনকে সামনে রেখে, এবং ছাত্রদেরকে প্রস্তুত থাকতে হবে, তারা যখন রাজনীতির মাঠে আসবেন তাদেরকে এই পাল্টা ফেস করতে হবে। আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে না। আপনি এখন মানুষের ভেতরে যে মনোজগৎ তৈরি হয়েছে, জি, সেখানে আওয়ামী লীগের পক্ষে বলা, শেখ মুজিবের পক্ষে বলা, ভারতের পক্ষে বলা খুব কঠিন। কিন্তু খুব কঠিন। বিএনপিকে এই জিনিসটা ভাবছে, বা বিএনপি এরকম আচরণ করছে যে এরকম একটা সেন্টিমেন্ট কিন্তু সারা বাংলাদেশে রয়েছে। তবে আমি আবার সেন্টিমেন্টকে একটু আন্ডারমাইন করতে চাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেটা হচ্ছে সেন্টিমেন্টকে সবসময় গুরুত্ব দেব। যেমন ধরুন,
আমি গালি খাবো জেনেও আমি একটা ইস্যু নিয়ে কথা বলেছি, সেটা হলো আওয়ামী লীগের মানুষজনকে যখন আদালত চত্বরে পেটানো হচ্ছে, আমি এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি নিশ্চিতভাবে জানি যে এটার সমালোচনা হবে। একজন খুবই বিতর্কিত বিচারকের উপরে হামলা হয়েছিল, দেশের 99% মানুষ হয়তো খুশিই হয়েছে, বাট আই প্রটেস্টেড, জেনেই করেছি। সো দুটো ব্যাপার, রাজনৈতিক দলকে জনগণ কি চায় সেটা দেখার ব্যাপার আছে, আবার রাজনৈতিক দলের এটাও একটা দায়িত্বের অংশ যে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। তার এই হিসাবটা ভুল বা সঠিক সেটা অন্য আলোচনা। সো বিএনপি সম্ভবত মনে করছে যে সাধারণ মানুষের মতের বাইরে গিয়ে হলেও কিছু অবস্থান, তার যেহেতু এই অবস্থানটা সে পরে নেবে সেটা হতে পারে। তবে আমি আপনার সাথে একমত, এই ইমোশনাল সময়ে এই জিনিসগুলো সামনে এভাবে সরাসরি না নিয়ে আসাই ভালো হতো। এটা তো সত্য যে ইমোশন তো আস্তে আস্তে থিতিয়ে আসে, মানুষের তখন যুক্তিবোধ কাজ করে, সেই সময় বিএনপি এই কাজগুলো করলে সম্ভবত বেটার হবে। আমরা একটি বিষয়ে এখন আপনার সাথে আসব, সেই বিষয়টি খুব বেশি আলোচনা হচ্ছে না, বিশেষ করে টকশোগুলোতে আমরা ওরকমভাবে দেখছি কম। সেটি হলো যে সেই অধ্যাদেশ যেটা আর কি, জি, আপনার একটা অধ্যাদেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো কিছু মামলা করা যাবে না, আদালতে প্রশ্ন তোলা যাবে না, এবং ত্রুটি বিচ্যুতি থাকলেও অবৈধ বলা যাবে না। এই যে বহুল সমালোচিত এই ধরনের ঘটনা অতীতে আরও ঘটেছে, জি, হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের একটি প্রস্তাব কেন আনার প্রস্তুতি নিয়েছে? আমি এখনো বোধহয় অধ্যাদেশ জারি হয়নি, এটা চূড়ান্ত হয়েছে প্রায়, এবং কারো কারো কাছে এটার কপি চলে গেছে, তারা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা নিয়ে নিউজ করেছে, সুতরাং তাদের তথ্যকে আমরা রিলাই করতে পারি। এটা জারি হঠাৎ করে হচ্ছে বলে আমার মনে হয় না, এটা জারি হওয়া জরুরি ছিল, এটা ছাড়া উপায় নেই। উপায় নেই কেন আমি আপনাকে বলি, আমরা যেহেতু সংবিধান স্থগিত করিনি, এটা উচিত ছিল কি অনুচিত ছিল ডিবেট আছে, আমি ডিবেটে ঢুকছি না, যে এটা যেহেতু স্থগিত করিনি, বাতিল করিনি, ফলে আমরা এই সংবিধানের পেরিমিটারের মধ্যে আছি। যেমন একটা ছোট উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে তো সংবিধান লঙ্ঘন করা হলো, এখন কেউ একজন গিয়ে আদালতে রিট করে দিল, 4 ক লঙ্ঘিত হয়েছে, সুতরাং এটা কেন শাস্তিযোগ্য হবে না বলে রিট করে দিল, কি করবেন আপনি? আচ্ছা, এই সরকারের 3 মাস পার হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এবং সংসদ ভেঙে দেওয়ার, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হইবে, সংবিধানে রিট করে দিল, নির্বাচন তো হয় নাই, কেন হয় নাই? এইরকম এই সরকারের জার্নিতে, এন্টায়ার জার্নিতে আপনি বহুবার সংবিধানের বাইরে যেতে হবে, অনেক আইন ভাঙতে হবে। যখন এগুলো আপনি করতে যাচ্ছেন তখন আপনার একটা ইনডেমনিটি ইজ ইম্পর্টেন্ট। আমাদের কোনো সিনিয়র আইনজীবী একটা কুতর্ক তুলছেন, কুতর্ক বলছি, জেনে শুনে বলছি, বলছেন যে ইনডেমনিটি দেয়াতে ইন্ডিকেট করে সরকার কোনো অসৎ কাজ করতে যাচ্ছে, নট নেসেসারিলি। এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম, তার মানেটা হচ্ছে এই, হ্যাঁ পরে আপনার কি হবে সেটা ডিফারেন্ট আলোচনা, ইনডেমনিটি অর্ডিন্যান্স পরে এটা আইনও যদি হয় বা এমনকি এটাকে সংবিধানের পার্টও যদি করা হয়। আমি কিন্তু বারবার বলেছি, আপনার এখানেও বলেছি, আমাদের এই সরকারের বহু কাজকে পরবর্তী পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে, বৈধতা দিতে হবে। আমাদের 5ম 7ম সংশোধনী এরকম দুটো সরকারের করা অনেক কাজকে বৈধতা দিয়েছিল। আবার সেটাও যে বাতিল করা যাবে না, নট নেসেসারিলি। কিন্তু সরকারের এই অধ্যাদেশটা কেন লাগবে? লাগবে এই কারণে, না হলে আপনি সরকারই চালাতে পারবেন না। ঠিক আছে, আমার পরে কি হবে হবে আমি দেখব, কিন্তু আমি এই সময়টা স্মুথলি চালাতে চাই। সো আপনাকে এই কথাগুলো, এই অধ্যাদেশটা জারি করা জরুরি ছিল। এবং আরেকটা ক্ল্যারিফিকেশন দরকার ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি যত কাজ করবেন, রাষ্ট্রপতির নামে সব হয়, কিন্তু 2টো কাজ ছাড়া আর সব কিছু উনি প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। 2টো কাজের একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর বাকি সব কিছু। ফলে রিসেন্টলি একটা আলাপ শুরু হয়েছিল, রাষ্ট্রপতি তো জরুরি অবস্থা, কারণ সংবিধানে লিখেছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, এটা বাজে কথা। সংবিধান অনুযায়ী ওই 2টা কাজ ছাড়া সব প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হবে। এখন সংকট হচ্ছে সংবিধানে তো আছে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তো না। ফলে আপনাকে এই অধ্যাদেশের মাধ্যমে এটাও এস্টাবলিশ করতে হলো, যেখানে যেখানে সংবিধানের প্রধানমন্ত্রী আছে সেই জায়গাগুলো প্রধান উপদেষ্টা রিপ্লেস করবেন, এবং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আগে তো প্রধানমন্ত্রীর পরামর্শ লাগতো, এখন প্রধান উপদেষ্টা লাগবে। তো এটা নিয়ে একটা আলাপ কেউ অহেতুক করছিলেন যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, নাহলে উনি জরুরি অবস্থা জারি করে দেবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো ক্ল্যারিফাই করা দরকার ছিল, এগুলো এখানে ক্ল্যারিফাইড হচ্ছে। সেই কারণে আমি বলবো যে এটা খুবই জরুরি একটা অধ্যাদেশ। পরে কি হবে ডিফারেন্ট ডিবেট, কিন্তু এই সরকার স্মুথলি তো চলতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
হচ্ছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহেদ, এই অধ্যাদেশে আমরা যতটুকু খবর পেয়েছি, আপনি নিজেও বললেন যে মূলধারার মিডিয়াতে কিছু খবর চলে এসেছে, এটা খসড়া কপিও অনেকের হাতে চলে গেছে। সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পাচ্ছি সেটা হলো যে উপদেষ্টা কতজন হবে সেই ব্যাপারে সেখানে কিছু বলা হয়নি, এর মানে উপদেষ্টা বাড়ানো যাবে যে কোনো সময়। আরেকটা হলো যে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়নি, যার কারণে কেউ কেউ বলছেন যে এখানে সরকারের মেয়াদ না থাকাটা এক ধরনের চালাকি হতে পারে, অথবা এই সরকার আরও দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। এই ধরনের সমালোচনা মাঠে আসছে, যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। আশাটাই স্বাভাবিক, তাত্ত্বিকভাবে এইসব প্রশ্ন তোলা যায়, কিন্তু আপনি খেয়াল যদি করেন, আপনি আসলে টাইম ফ্রেম বেঁধে দেওয়া কঠিন কেন বলছি, আমাদের রাজনৈতিক দলগুলোর এটা মাথায় রাখতে হবে। প্রায়ই বলছি, আমরা বলছি রিপিটেডলি, এটা একটা কেয়ারটেকার সরকার না, এর কাজ একমাত্র নির্বাচন করা না। বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এইরকম কোনো, মানে সাম্প্রতিক আমাদের স্বাধীনতার পর থেকে এই নেচারের কোনো সরকার কখনো আসেনি। এরশাদ পতনের পর যে সরকারটা এসেছিল, সেই সরকারটা তখন সবগুলো, এটা রাজনৈতিক দলের একটা মুভমেন্ট ছিল এবং সবাই তখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছিল। এটার শুধু রাজনৈতিক দলের মুভমেন্ট না, এটা একটা গণ অভ্যুত্থান। সাধারণ মানুষও, রাজনৈতিক দল তো ছিল, সাধারণ মানুষও ছিল। ফলে এই সরকারের নিজস্ব একটা স্টেক আছে টু সে যে আমি এই কাজগুলোও করতে চাই, আপনারা কি চান, লেটস টক টুগেদার। সো এই সরকার যদি রাজনৈতিক দলকে কনভিন্স করার মাধ্যমে বেশ কিছু রিফর্ম বা সংস্কারের কাজ করতে পারে, তাত্ত্বিকভাবে বলছি, যদি এরকম হয় বিএনপি বা অন্য কোনো দল মিলে সবাই এই রোডম্যাপে রাজি হয় যে, আমি আবারও বলছি, এটা আমি তাত্ত্বিকভাবে বলছি, 3 বছর পর নির্বাচন হবে, সবাই রাজি হলো, ঠিক আছে আপনি এগুলো করেন, সরকার সবাইকে কনভিন্স করতে পারলো, তো তাহলে তো সরকারের আয়ু 3 বছর হয়ে গেল। ওখানে উনি যদি 1, 1.5, 2 বছর লেখেন তো হলো না। আবার সরকারের এমন পরিস্থিতি হতে পারে যে সরকার আর ঠিক পেরে উঠছে না সব কিছু মিলে, সরকার মনে করলেন 1-11 ক্ষেত্রে হয়েছে, একটা পর্যায়ে মনে হলো যে তারা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারলে বাঁচে। সো এই পরিস্থিতিও হতে পারে, আমি বলছি না হবে। সো সব পথ খোলা থাকলো, আমি এর মধ্যে কোনো ইভিল ইন্টেনশন ব্যক্তিগতভাবে দেখি না। তবে হ্যাঁ, যেসব রাজনৈতিক দল মাঠে ক্রিয়াশীল আছেন, আমি সরাসরি বলি কারণ তারা খোলাখুলিভাবে বলছেন, বিএনপি, তারা বিরাজনীতিকরণের এক ধরনের যে ঝুঁকি দেখেন, তার কিন্তু কিছুটা যুক্তিও আছে। 1-11 সরকার এসে এই ধরনের চেষ্টা করেছিল এবং তারাই তার সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন। সুতরাং তারা তাদের জায়গা থেকে এই সতর্কতা দেখানো ঠিক আছে, কিন্তু আমি আর কাউকে না, আমি সব যদি সরিয়ে রাখি, আমি আমাদের চিফ অ্যাডভাইজারের উপরে পূর্ণ আস্থা এই কারণে রাখতে চাই, শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা এনজয় করার জন্য, ইনকাম করার জন্য। আমাদের এই দেশে ক্ষমতা থাকা মানে হচ্ছে উপার্জন করা। এই কারণে ডক্টর ইউনূস কোনোভাবেই ক্ষমতা থাকবে না, ইনকামও বাদ দেন যে আমি ক্ষমতা, ওনার এই দেশের ক্ষমতায় থেকে ওনার কোনো লাভ হয় নাই। ওনার বরং কিছু, যে আমরা কিছু সমালোচনা করি যে সরকারের এইগুলো ওনার কপালে জুটলো ওনার এই ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে, তারপরে জাতির এই ক্রান্তি লগ্নে উনি দায়িত্ব নিয়েছেন, নাহলে তো এইসব সমালোচনা হবে। তো আপনি সরকারে যদি থাকেন, শ্রেষ্ঠ পারফর্ম করলেও অনেক কিছু করতে পারবেন না। সো এই সমালোচনা নিচ্ছেন। সো আমি তার উপরেই পূর্ণ আস্থা রাখতে চাই প্রয়োজনের চাইতে, এবং ঐক্যমত্য ছাড়া একদিনও উনি ক্ষমতায় আসলে থাকতে যাবেন না, আমি এটা কনফিডেন্ট। আপনি ঝুঁকির কথা বলেছেন যে বিএনপি এক ধরনের ঝুঁকি দেখে, কারণটা হলো যারা ওই সময় -2 ফর্মুলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বাইরে থেকে, তারাই কিন্তু এই সরকার একটা বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে। বলা হয় উপদেষ্টাদের অনেকেই তাদেরই ঘনিষ্ঠ জন। এখান থেকে কিন্তু প্রশ্নটা উঠেছে, খুব স্বাভাবিক। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আনলেন, ওটা হয়েছে এবং তারা এখানেও পাওয়ারফুল আছেন। খুব স্বাভাবিকভাবে এখন এটা বিএনপির টেনশনের কথা না, আমি নাগরিক হিসাবে বলি। আমরা বিএনপি, এর আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল না, বহুদিন থেকে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। কিন্তু বিএনপি, জামায়াত বা আর যা অপরাপর দল আছে, আমরা পছন্দ করি বা না করি, দেশ রাজনীতিবিদরা চালাবেন। রাজনীতি খারাপ করলে বিরাজনীতিকরণ করে আমরা কিছু করব, এটা কোনো দিনও কোনো সমাধানই না। আমি প্রায় একটা কথা বলি, সবাই যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোকে কেউ পছন্দ করে না, তার সমাধান বিরাজনীতিকরণ না, আপনি রাদার একটা দল তৈরি করেন। কারণ আপনি তো বলছেন আওয়ামী লীগ তো মারাই গেছে, তাদের লোকজন নাই, তাদের সাথে আর নাই, বিএনপির উপরে সবাই ক্ষুব্ধ, জামায়াতের খুব বেশি ভোট নাই, তার মানে প্রচুর মানুষ আছে যারা নতুন কিছু চায়। সো এটাও কমব্যাট করতে হলে আপনাকে দল তৈরি করে নির্বাচন করেই ক্ষমতায় আসতে হবে।
অরাজনৈতিক মানুষ নিয়ে বহু সময় ধরে থেকে দেশকে স্বর্গে নিয়ে যাব, এটা এমন নজিরও নেই, নজির নেই, এবং এটা হবেও না, নজির নেই, এটা হবে না, এটা করে দেশ আরো ধ্বংস হয়। সুতরাং সমাধান ওই জায়গায়। ফলে বিএনপি এগুলো যখন দেখছে এবং বিএনপির জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে তার একটু শক্তি প্রদর্শন, তার একটু চাপ, এই যে 7 নভেম্বরকে উপলক্ষ করে 8 নভেম্বর তারা যে বিরাট শোডাউন আমরা রাজনৈতিক ভাষায় বলি যে করেছে, আমি ধারণা করি এটার পেছনে এই ভয়গুলো কাজ করে। সে যাতে দেখাতে চায় যে না, আমার এই পরিমাণ গ্রাউন্ড আছে, সো তোমরা সতর্ক থাকো। সো তার এই অবস্থান, বা এটা যদি ভায়োলেন্ট কিছু না হয়, দ্যাটস ফাইন। আমরা বিএনপির অনেক বক্তব্য একটু বিতর্ক তৈরি করেছে, আমরা মনে করছি এই সরকারকে তারা ভীষণ রকমের চাপ দিচ্ছে। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুলের একটি বক্তব্য, ঢাকার বাইরে উনি একটা জনসভায় গতকালকে বক্তব্য রাখছিলেন, উনি একদম পজিটিভ কিছু কথাবার্তা বলেছেন। এটা হঠাৎ করে কেন এরকম হলো? ডক্টর ইউনূসের একটা ব্যাপার দিয়ে আমি একটু বলি, তাতে মির্জা ফখরুল সাহেব কি করছেন সেটা বোঝা যাবে বলে আমি মনে করি। উনি দায়িত্বে আসার আগেও ইন্ডিয়ার বিরুদ্ধে খুব টাফ কথাবার্তা প্যারিসে বসেই বলেছেন। দেশে এসে তিনি ভারতের পিটিআই এর সাথে সাক্ষাৎকারে টাফ কথা বলেছেন, এমনকি বাংলাদেশ সিগনিফিকেন্ট সাক্ষাৎকার ছিল, সিগনিফিকেন্ট, এবং রাষ্ট্রীয়ভাবেও খুব স্ট্রং স্ট্যান্স নিচ্ছে। সীমান্ত হত্যার বিরুদ্ধে টাফ কথাবার্তা বলছে, অমিত শাহর বিরুদ্ধে টাফ বিবৃতি দিয়েছে উনি যখন ঝুলিয়ে আমাদেরকে সোজা করবেন বলছেন, ইত্যাদি ইত্যাদি। আবার এই ডক্টর ইউনূস সরকার ইলিশ পাঠিয়েছেন, যেটা দেশে খুব সমালোচনা হয়েছে, কিন্তু ইলিশ শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। নট অনলি দ্যাট, শেখ হাসিনাকে তার কনভিকশন, তার শাস্তি হওয়ার আগ পর্যন্ত চাইবে না, অথচ আমরা কিন্তু ওয়ারেন্ট হলেই চাইতে পারতাম আমাদের চুক্তি অনুযায়ী। এটা ইতিমধ্যে তো রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এটা ইন্টারপোলের, কিন্তু আমরা আসামি যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিতেই আমরা ওয়ারেন্টের পর, যেমন এই যে 18 তারিখের পর তো শেষ হয়ে যাবে, তখন তো আমরা চাইতে পারি, উনি চাইবেন না, এক ধরনের ছাড়। তার মানে আমি যেটা বলতে চাইছি, এটা ডিপ্লোম্যাসি। আপনি চাপও দিবেন, একটা চাপ রাখবেন, কিন্তু মাঝে মাঝে আপনাকে আসলে কিছুটা ছাড় দিতে হবে। মির্জা ফখরুল সাহেব আমি ধারণা করি ঠিক সেই কাজটাই করছেন। তাদের দল থেকে চাপ তৈরি বিভিন্ন পক্ষের নেতারা করছেন। যেমন আমি অন্যান্য টিভি টক শোতে বিএনপির অনেক নেতাদের সাথে যখন বসি, আমি দেখি যে তারা নির্বাচন নিয়ে, সিনিয়র নেতারা, সম্পাদক পর্যায়ের মানুষ যারা এমপি হবেন, অনেকে মন্ত্রী হবেন যদি তাদের দল ক্ষমতায় আসে, তারা আবার নির্বাচন নিয়ে খুবই চাপ তৈরি করছেন। কিন্তু এই যে মহাসচিবের জায়গা থেকে তিনি এই ধরনের কথা বলছেন। তবে আমি একটা কথা, বিএনপির একটা অফিসিয়াল স্ট্যান্স কিন্তু আছে, সেটা হলো আমি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং এই মহাসচিব দুজনকেই দেখেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা কিন্তু তাদের কেন্দ্রীয় একটা অবস্থান, এটা রাইট। কিন্তু যেহেতু মাঝে মাঝেই তারা প্রচুর চাপ দিচ্ছেন, কিছুটা সময় আমার ধারণা যে একটু চাপ সরিয়ে নেয়, কারণ আমি পড়েছি তার এই বক্তব্যটা, সেখানে তিনি রীতিমতো সংস্কার করার জন্য সময় দিতে হবে, 3 মাসেই অনেক কিছু হয়ে যাবে না, এই কাজগুলো করছেন। এবং এটাও ভুল না, তারা নির্বাচন চাইবেন, তারা রাজনৈতিক দল, তারা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইবেন, কিন্তু এই সরকারকে তো বিএনপি ওন করে। বিএনপি যদি ওন না করতো, আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি। ধরুন বিএনপি নির্বাচনের দাবিতে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে, মার্চের মধ্যে নির্বাচনের দাবিতে অল আউট রাস্তায় নেমে গেল। সরকার কি এটাকে ট্যাকল করা যাবে না তা বলছি না, কিন্তু সরকার কি শেখ হাসিনা যা করেছেন সেভাবে ট্যাকল করতেন? গুলি করে, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে, গুম করে বিচার করতেন? তো তাহলে সরকারকে তো বিএনপি আসলে ওন করছে। সো আমি এটাকে এইভাবেই দেখতে চাই। সো এরকম একটু মাঝে মাঝে কঠোর, মাঝে মাঝে একটু সফট, এভাবেই। আসলে এই সরকারকে টিকিয়ে রাখা বিএনপির বেশি প্রয়োজন, কারণ এই সরকার না থাকলে কি হবে, এবং যদি সেটা হয় সেটা বিএনপির পক্ষে তো যাবে না, বিএনপি ভালো করে জানে। ট্রু, একদমই খুবই ভালো যুক্তি দিয়েছেন। কারণ এই সরকার থাকা, সে কিছু রিফর্ম করে একটা ইলেকশনের দিকে যাওয়া, এটাই তার ক্ষমতায় আসার জন্য বেস্ট ডিল। এই সরকার যদি না থাকে কি হবে, খুবই নানান রকম কথাবার্তা। আমরা মিশরের সিসি মডেলের আলাপ করছি, যদি এরকম কিছু ঘটে তাহলে তো রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। সুতরাং তাদের এইসব হিসেব নিকেশ আছে। এবং দলটির প্রধান তারেক রহমান সম্বন্ধে বিষয়টি খুব ভালোভাবে জানেন, যে কারণে উনি সব বক্তব্য একটা মানে কথা বলে থাকেন যে সরকারকে টিকিয়ে রাখতে হবে। একদম, আমিও সেটা মনে করি। সুতরাং তাদের রাজনৈতিক হিসেব নিকেশ আছে, এরকমই সবকিছু আসলে রাজনৈতিক এবং স্বার্থের হিসেব নিকেশেই চলে। এবং এই বিবেচনা আমরা বলবো যে বিএনপি খুবই ম্যাচিওর পলিটিক্স করছে, তারা খুবই এই জায়গাতে বিএনপি ঠিকঠাক আছে যে সরকার টিকিয়ে রাখার ব্যাপারে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান। আমরা একটু দেশের বাইরে যাই, বিশেষ করে সৌদি আরবের একটি বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়া খুব তোলপাড় চলছে এবং তাদের কাছে এরকম বক্তব্য কেউ আশা করেনি বা এর আগে শোনেনি। ফিলিস্তিনিদের সম্পর্কে, গাজার হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উনি বলছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। সম্ভবত এই শব্দটি সৌদি আরবের পক্ষ থেকে আগে স্পষ্ট করে বলা হয়েছে, আমরা শুনিনি। আরেকটি বিষয়, আপনি জানেন মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব এবং ইরান, তারা খুব কাছাকাছি এসছে এবং এমন কাছাকাছি এসছে যেখানে সৌদি যুবরাজ বলছেন যে ইরানের উপর কোনো হামলা চালালে তারা সেটা মেনে নেবেন না, তারা সেটা সমর্থন করেন না। হঠাৎ করে সৌদি আরবের এই পরিবর্তনটা কেন হলো? অ্যাপারেন্টলি সৌদি আরব এবং ইসরায়েলের সেম অ্যালাইনমেন্ট ছিল আগে। অ্যালাইনমেন্টটা কেন ছিল? এমনকি সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথেও যাচ্ছিল, কূটনৈতিক সম্পর্কের খুব কাছাকাছি চলে গিয়েছিল। মানে আমাদের প্রথমে এই প্রশ্নটা অনেকের মাথায় আসবে যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে এখানে মুসলিম বললে আরেকটু স্পেসিফিকলি বলা উচিত সুন্নি বিশ্বের, এভাবে বলা ভালো, নেতৃত্ব দিচ্ছে যে সৌদি আরব সে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে। তাদের একটা কমন ইন্টারেস্ট ছিল, কারণ মিডল ইস্টে পরাশক্তি আসলে তিনটা, সৌদি আরব, ইরান এবং ইসরায়েলও একটা বড় পরাশক্তি। সো এটাকে আমরা সরিয়ে রাখি। মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দেবে সেটা নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘাত আছে, এবং তার চাইতেও জরুরি কথা শিয়া সুন্নির যে সংঘাত, সেটা অনেক আমাদের প্রাইমারি সময় থেকে যেটা চলেছে সেটা বড় একটি সংকট এদের মধ্যে কন্টিনিউ করেছে। ফলে ইরানের কমন শত্রু কোট অ্যান্ড কোট, যেহেতু দুটো দেশই তাদের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল এবং তারা অনেক ক্ষেত্রেই স্ট্র্যাটেজিক্যালি তাদের সম্পর্ক মেনটেইন করেছে। ইরান মধ্যপ্রাচ্যে একটা কৌশল নিয়েছে, সেটা হচ্ছে ইরান কিন্তু খুব কমফোর্টেবলি তার হেজিমনি অ্যাপ্লাই করে, এটা খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু এটা আবার প্রতিপক্ষের জন্য খুবই অস্বস্তির, সে এটা মেনে নিতে পারে না। সেটা হচ্ছে ইরান তার প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ করে, যেমন হামাস। এবং খুব স্ট্র্যাটেজি কীরকম ব্যাপার, খুবই ইন্টারেস্টিংলি হামাস সুন্নি, কিন্তু সে শিয়া ইরানের সাথে অ্যালাইন, কারণ ও দেখেছে হামাসের সাথে ইসরায়েলের সংঘাত আছে। সো এটা একটা প্রক্সি। আবার তার শিয়া প্রক্সি আছে হেজবুল্লাহ লেবাননে, বলা হয় পৃথিবীর সবচেয়ে অর্গানাইজড এই ধরনের মিলিশিয়া হচ্ছে হেজবুল্লাহ, যে একটা স্টেটের পলিটিক্যাল পার্টি, আবার সামরিক এবং লেবাননের মিলিটারির চাইতে মোর পাওয়ারফুল। ওটা সরকারের কন্ট্রোলে নেই, ওদের পার্লামেন্টে সিটও আছে। সে এক অদ্ভুত ব্যাপার। ইরানের পাওয়ারের জায়গাগুলো আমরা যদি চিন্তা করি, তারপর তার হুতিরা আছে ইয়েমেনে, তাদেরকে দেশে প্রক্সি নানান রকম কাজ করতে পারে। ফলে বিশেষ করে সে যখন ইসরায়েল যখন কমব্যাট করছে, তার জন্য এটা একটা সংকট তৈরি করে। সে কারণে সে প্রক্সিদেরকে যেমন অ্যাটাক করে, ইসরায়েল চেষ্টা করছে ইরানকে আসলে মিডল ইস্টে মানে সরাসরি যুদ্ধের মধ্যে ঢোকাতে। ইসরায়েল পেরে উঠবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ইসরায়েল এটা এক্সপেক্ট করে যদি ইরানকে ফুল ফ্লেজের যুদ্ধে ঢুকিয়ে ফেলা যায়, তাহলে আমেরিকা যতই এটার বিরোধিতা করুক না কেন, আমেরিকা শেষ পর্যন্ত এর মধ্যে ইনভলভড হবে এবং ইরানকে মূলত আমেরিকা অ্যাটাক করবে। কিন্তু ইসরায়েল এই সাহসটা খুব ভালোভাবে করে নাই এতদিন পর্যন্ত, কারণ বাইডেন ছিল। বাইডেন ইসরায়েলকে সাপোর্ট করেছে, অস্ত্র দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে একটা ফুল ফ্লেজের যুদ্ধে ইসরায়েল এটা চায় না। বরং ইসরায়েলের এই আচরণ বাইডেনের ক্ষতি করেছে এবারকার নির্বাচনে। বাইডেন তো না, আসলে এখন ডেমোক্র্যাটদেরকে, কারণ প্রচুর মুসলিম মিডল ইস্টে এই পলিসি নিয়ে অনেক সমালোচনা করেছে। এদিকে আবার নেতানিয়াহু তার নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এটা দরকার ছিল। এখন ট্রাম্প নির্বাচিত হয়েছেন। আমরা ট্রাম্প পররাষ্ট্রনীতিতে কয়েকটা জায়গায় কিন্তু রাগ ঢাকনে এবং মারাত্মক অ্যাগ্রেসিভ। বলা হয় যে গতবার যদি ট্রাম্প ক্ষমতায় কন্টিনিউ করতে পারতেন, ইরানের সাথে ফুল ফ্লেজের যুদ্ধ বেঁধে যেতে পারতাম। একটা উদাহরণ দিই, ইরানের সাথে ওবামা সরকার একটা পারমাণবিক চুক্তি করেছিল যে ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাবে না এবং তার প্রতিটা স্থাপনায় তাদের এই দেশগুলোর ভিজিলেন্স থাকবে, তারা যাবে দেখবে, তারা যদি ওয়েপন না বানায় তাহলে তার অনেকগুলো স্যাংশন তারা ধাপে ধাপে সরাবে। ট্রাম্প এসে কিন্তু তাকে এই চুক্তি থেকে প্রত্যাহার করেছে আমেরিকাকে। সো আমেরিকা যখন নাই, এই চুক্তি থেকে ইরানও বেরিয়ে গেল এবং ইরান পরবর্তীতে এই সময়ের মধ্যে ট্রাম্পের 4 বছরে তার ইউরেনিয়াম সমৃদ্ধ করে অনেক কাছাকাছি চলে গেছে নিউক্লিয়ার ওয়েপন তৈরির কাছে।
ফলে এখন আবার ট্রাম্প আসছেন। তার মানে মোহাম্মদ বিন সালমান, আমি একটু ব্যক্তিগত কথা বলি, তিনি যখন প্রথম সব কিছু দখল করে ক্রাউন প্রিন্স বা ডিফেক্টো সুলতান হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন, আমার মনে হয়েছিল যে এই বয়সের একটা মানুষ পাওয়ার নিয়ে এভাবে ভাবছেন টাবছেন, কিন্তু আমি যত দিন যাচ্ছে আমি তার ওভারঅল পলিসি, আমি যদি জিও পলিটিক্যাল ইস্যুতে দেখি, মানে এথিক্স না, আমরা অনেকে একটা ভুল করি, আমরা মনে করি যে এথিক্যালি আমরা এটা করি, মানে মোহাম্মদ বিন সালমান হঠাৎ করে প্যালেস্টিনিয়ানদের প্রতি তার আগ্রহ তৈরি হয়ে গেছে, ব্যাপারগুলো আসলে এইরকম না। প্যালেস্টিনিয়ানদেরকে তো এই যে জেনোসাইড হচ্ছে, এটা মোহাম্মদ বিন সালমান মুসলিম বিশ্বের প্রতিনিধি হয়ে বলার বহু আগে জাতিসংঘ বলেছে না, আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে না, তার এখানে এনকোয়ারি হচ্ছে না, হচ্ছে তো, জাতিসংঘ বহু আগে শুরুতেই বলেছে এটা একটা ক্লিয়ার জেনোসাইড, কিন্তু উনি তো বলেন নাই, এখন বলছেন। তার মানেটা হচ্ছে এই, ট্রাম্প ক্ষমতায় আসার পর, যদিও মোহাম্মদ বিন সালমানের সাথেও তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এটা একটু যোগ করে রাখা ভালো, সালমান যখন জামাল খাশোগজিকে তার কনসুলেটে হত্যা করেছিলেন, কোন একটা আমেরিকান প্রেসিডেন্ট এটা নিয়ে কোনো প্রতিবাদ জানায়, এবং ট্রাম্প পরে বলেছেন যে সেই সময় তাকে বৈশ্বিক চাপ থেকে আমি বাঁচিয়েছি। ট্রাম্প তো তার মনের কথা খোলাখুলি বলে ফেলেন। কিন্তু ট্রাম্প আসার ফলে ইসরায়েল ইরানের কনফ্লিক্ট খুব সিরিয়াসলি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন মিডল ইস্টে যদি একটা ফুল ফ্লেজেড যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে আসলে ইরান চাইবে, আমেরিকাও যদি অ্যাটাক করে ফেলে, সে চাইবে আসলে সব জায়গায় এটা ছড়িয়ে দিতে, এবং সৌদি আরব কোনোভাবেই এর বাইরে থাকবে না। সুতরাং এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সামনের এই পরিস্থিতিটা আঁচ করে একজন জেনুইন রাষ্ট্রনায়কের মতো তার দেশ বা মিডল ইস্ট একটা ফুল প্লেজে যদি ইভেন লেগে যায়, নানা দিকে তার সংকট তৈরি হয়ে যাবে। সুতরাং উনি মনে করছেন তার এই শক্ত অবস্থান একটা পাল্টা চাপ তৈরি করবে, সেই কারণে তিনি সম্ভবত এই কথা বলছেন। তাহলে ইসরায়েলের চাল এখানে খাটলো না, হয়তো খাটলো না বলা কঠিন, কারণ হচ্ছে ইসরায়েল যদি সত্যিকার অর্থে ট্রাম্প আসার পর তার সাহস মনে হয় যে এবার সত্যি আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে, আফটার সাম মান্থস, এখনও তো 2.5 মাস বাকি, জানুয়ারির 20 তারিখে ট্রাম্প ক্ষমতা নেবেন, তারপর আরও কয়েক মাস, ইনফ্যাক্ট আমরা আগামী বছরের মাঝামাঝিতে গিয়ে বুঝতে পারবো। কারণ ইসরায়েল যদি বুঝতে পারে যে একটা যুদ্ধ যদি সে ফুল ফ্লেজেড লেগে যায়, খেয়াল করবো আমরা এর মধ্যে ইসরায়েল ইরানকে এখনো পুরোপুরি যুদ্ধে নিয়ে আসতে চায়নি, সে কতগুলো সিম্বলিক অ্যাটাক করেছে, ইরানও সিম্বলিক অ্যাটাক করে, ইরান যুদ্ধ চায় না, ইরানের যুদ্ধে লাগলে ইরানের ভয়ঙ্কর ক্ষতি আছে। ইসরায়েলও কিন্তু তাকে ফুল ফ্লেজেড যুদ্ধে নিয়ে আসতে চায়নি, চাইলে পারতো, সে অল আউট অ্যাটাক করতে পারতো, কারণ সে নিশ্চিত নয় যুদ্ধ যদি লেগে যায় বাইডেন সরাসরি যুদ্ধে ইনভলভ হবে কিনা। কিন্তু ইসরায়েল যদি ট্রাম্প ফিল না, এটা হলো আগের কথা, আছে সামনে যদি ইসরায়েল 6 মাস মানে আগামী বছরের মাঝামাঝি যদি মনে করে যে ট্রাম্প যুদ্ধে সরাসরি জড়াতে পারে, জড়িয়ে যাবে, এই ধরনের গ্যারান্টি যদি তিনি ফিল করেন, এই সম্ভাবনা কিন্তু বেশি, সেটা যদি হয় তাহলে ইসরায়েল ডিফিটেড না, ইসরায়েল তখন অল আউট অ্যাটাক করবে, ইরানও অল আউট অ্যাটাক করতে হবে। ডক্টর জাহেদ, ওইখানকার যারা খোঁজ খবর রাখেন আন্তর্জাতিক পর্যায়ে, এদের কোনো বিশ্লেষক একটা কথা বলেছেন, সেটি হলো যে এই যে যুদ্ধ চলছে সেটা ইসরায়েলের ভেতরে কী ধরনের ইম্প্যাক্ট হয়েছে সাধারণ মানুষের ভিতর, সেটা কিন্তু মিডিয়াতে কম আসছে, সেখানে কিন্তু তাদের জনজীবন খুব স্বস্তিদায়ক নয়। আরেকটি বিষয় হলো, সেটি হলো গোটা মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগে যায়, সেখানে ইসরায়েলের তখন টিকে থাকা না থাকা একটা প্রশ্ন চলে আসবে, আর ওয়াশিংটনও ক্ষতিগ্রস্ত হবে, তার ওখানে অনেক স্বার্থ জড়িত, কাজেই এই জায়গাটা যাওয়া একটু কঠিন মনে হয়, খুবই কঠিন। কিন্তু যুদ্ধ সম্পর্কে একটা কথা বলা হয়, মানে যুদ্ধ প্রত্যেকটা মানুষই বা অনেক ক্ষেত্রে এড়াতে চায়, মানে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ, রিজিওনাল ওয়ার, মানে মিডল ইস্টে যুদ্ধ লাগলে এটা একটা রিজিওনাল ওয়ার হয়ে যাবে পুরোপুরি। সো রিজিওনাল ওয়ার আসলে কেউ চায় না, কিন্তু রিজিওনাল ওয়ার লেগে যায়। যেমন ধরুন বিশ্বযুদ্ধগুলো কি কেউ পরিকল্পনা করেছে যে আমরা একটা বিশ্বযুদ্ধ করব? নো, একটা দুটো ঘটনা প্রাথমিকভাবে ঘটে, ছোট ঘটনা ঘটে। হিটলারও কি ব্রিটেন এবং ফ্রান্সের সাথে যুদ্ধ করতে চেয়েছে? চায় নাই, সে মনে করেছে আমি চেকোস্লোভাকিয়া সুডেটেনল্যান্ড দখল করলাম, কিছু হয় নাই, আমি পোল্যান্ড দখল করবো, সেও ভাবে নাই যে ওরা যুদ্ধ ঘোষণা করে বসবে, বাট ইট হ্যাপেন। হিটলারও যুদ্ধের প্রস্তুতি রেখেছে, কিন্তু সেও যুদ্ধ চায় না, সে চেয়েছে তার মতো করে এগুলো দখল টখল করে ফেলবো। ঠিক একইভাবে ইম্প্যাক্ট অনেক বড়, কিন্তু যুদ্ধ আসলে লেগে যায়। কারণ একটা জিনিস ইম্পর্টেন্ট, দিনের শেষে আমরা মানুষ তো, বেনিয়ামিন নেতানিয়াহু যদি প্রাইম মিনিস্টার না থাকেন, উনি জেলে যাবেন, তো ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, উনি শুধুমাত্র এই ইম্পিউনিটিটা পাচ্ছেন কারণ উনি প্রাইম মিনিস্টার। সো ওনার ক্ষমতায় টিকে থাকার জন্য এই যুদ্ধ আসলে প্রয়োজন হয়ে পড়েছে, এটাই নিয়ম। একটা ব্যক্তি পৃথিবীকে এভাবে বা ইতিহাসকে পাল্টে দেয়, সুতরাং উনি এই সম্ভাবনা বা এই অ্যাডভেঞ্চারিজম তার তৈরি হতে পারে, এবং তার পরে কী হবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আপনার তো আগে একটা ক্যালকুলেশন থাকে যে না, আমি মনে হয় ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, আমেরিকা যখন ইউক্রেনকে হেল্প করতে চাইছিল, তার তো একটা ক্যালকুলেশন ছিল এই হবে,
সেই ক্যালকুলেশন কি মিলেছে? মিলে নাই। আবার রাশিয়ারও তো ক্যালকুলেশন ছিল, সে তো প্রথম পুরো ইউক্রেনের মধ্যে ঢুকে সে পুরো ইউক্রেন কিয়েভ টিয়েভ দখল করে ফেলে তার সরকার বসাবে, হয় নাই তো। সো যুদ্ধের আগের ক্যালকুলেশন একরকম থাকে, পরে ভিন্ন। কিন্তু আগে তো আমরা ওই ক্যালকুলেশনটা করছি। ধরুন ইসরায়েল মনে করছে আমি কিন্তু টিকে থাকতে পারবো, হয়তো তার অস্তিত্ব বিপন্ন হবে, কিন্তু সে তো বিশ্বাস করছে। সো এই বিশ্বাস থেকে দেখা যাবে ডিজাস্টার হতে পারে। মস্কো কিয়েভের কি হবে ট্রাম্প আসার কারণে? এটা একটা খুব বড়, আমি মনে করি ট্রাম্প আসার কারণে পৃথিবী পাল্টে যাবে, পুরোপুরি পাল্টে যাবে। আমেরিকার যে গ্লোবাল হেজিমনি ছিল ওটা এমনি ডিক্লাইন করছিল, এটা শেষ হয়ে যাবে। যেমন ধরুন উনি স্পষ্টভাবেই ঘোষণা করেছেন 24 ঘন্টার মধ্যে উনি যুদ্ধ শেষ করতে চান। তিনি জেলেনস্কি ডেকে বলবেন তুমি রাশিয়ার সাথে বসো, এবং এখন যে অবস্থা হবে এটা খুব ভয়ঙ্কর হবে পশ্চিমাদের জন্য, আমেরিকার জন্য। সেটা হচ্ছে এই মুহূর্তে তার প্রস্তাবটা হচ্ছে এরকম, যে অবস্থায় যার দখলে যা আছে সেখানে যুদ্ধবিরতি হবে, তারপর আলোচনা হবে। তো এই মুহূর্তে যুদ্ধবিরতি হচ্ছে ইউক্রেনের অন্তত 19% ল্যান্ড রাশিয়ার হাতে আছে। ইউক্রেনের 19% আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, মানে 20% বলে জিনিসটা বুঝতে সহজ হয়। ইউক্রেনের সাইজ হচ্ছে 6.5 লক্ষ স্কোয়ার কিলোমিটারের মতো, মানে 1/5 হচ্ছে 1 লাখ স্কোয়ার কিলোমিটার, মানে বাংলাদেশের কাছাকাছি বা বাংলাদেশের যে একটু কম পরিমাণ ভূমি রাশিয়ার দখলে আছে, এত বড় জায়গা। সো এটা যদি হয়, রাশিয়া আসলে এটাই চেয়েছিল। রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল, আমরা ম্যাপে যে কেউ একটু চেক করে নেবেন, সেটা হচ্ছে রাশিয়া তো আগে ক্রাইমিয়া দখল করেছে। ক্রাইমিয়ার সাথে ওর কোনো ল্যান্ড ব্রিজ নাই, সে একটা কার্চ ব্রিজ দিয়ে, একটা পেনিনসুলার উপর একটা ব্রিজ দিয়ে মাঝে মধ্যে অ্যাটাক হতো। এখন 4টা জায়গা, দনিয়াস, লুহান্স, খেরসন, জাপোরিজিয়া, এই 4টাকে একত্র করলে দেখবেন রাশিয়া থেকে একটা ল্যান্ডের যোগাযোগ ক্রাইমিয়ার সাথে হয়ে গেছে। সে আসলে এটা চেয়েছিল। সো তার স্ট্র্যাটেজিক এই পারপাসটা সার্ভড, এবং রাশিয়া অলরেডি এগুলোকে কনস্টিটিউশনালি তার অংশ হিসেবে নিয়ে ফেলেছে। রাশিয়া ওই জায়গা থেকে আসলে সরবে না। সো রাশিয়া যদি এইটুকুও ধরে রাখতে পারে নেগোসিয়েশনের পর, এটাকে আমি ওয়েস্টের একটা বিরাট ডিফিট হিসাবে দেখব, এবং ভবিষ্যতে রাশিয়া ইভেন আরো অ্যাডভেঞ্চার দেখা। এরকম যদি হয় তাহলে ইউরোপ কিন্তু না ঘরকা না গটকা অবস্থা পড়ে যাবে। একদম তাদের লাভ কি? কিছু হলো না, তাদের ডিজাস্টার হয়ে গেল। ট্রাম্প তো আগের বার নেটো থেকে বেরিয়ে যাবে ওই কথা বলছিল। ইউরোপের মধ্যে সামনে খুব বড় সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ, এবং রাশিয়া যখন তার এই জায়গায় থাকতে পারলো, সে ভবিষ্যতে আরো অ্যাডভেঞ্চার দেখাতে পারে, এবং এটা একটা মারাত্মক ক্রাইসিসের পয়েন্ট। এটা মনে রাখতে হবে, যেহেতু আমেরিকা নেটোতে আছে, আমেরিকা তাকে সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছে, ইউরোপ কিন্তু তার ডিফেন্সের ক্ষেত্রে এত এক্সপেন্স করে না। এখন হঠাৎ করে যদি ইউএসএ না হয়ে যায়, এটা একটা ডিজাস্টার। সামনে কিন্তু খুবই ভয়ঙ্কর, আমার মনে হচ্ছে ইউরোপের জন্য খুব একটা খুব হতাশাজনক এবং রিস্কি, আশঙ্কাজনক একটা সময় সামনে আছে। ডক্টর জাহিদুর রহমান আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।